এখন আমরা ব্যবহারিকভাবে একটি প্রজেক্ট নির্মাণ করব এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে আরডুইনো ব্যবহার করে কিভাবে কোডিং করতে হয় এবং একটি এলইডি সার্কিট, একটা এলইডি লাইটকে গ্লো করতে হয়। তো এই প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে আরডুইনো উনো এবং সাথে সাথে আমাদের প্রয়োজন হবে জাম্পার তার। এই জাম্পার তারগুলো সাধারণ তারের মতোই সিঙ্গেল কোর তার, তবে এই তারের একটা বিশেষত্ব হচ্ছে যে এই তারের দুই পাশে দুটো পিন আছে এবং এই পিনগুলো আমরা যে ব্রেডবোর্ড আছে সেই ব্রেডবোর্ডের মধ্যে সহজেই ইনসার্ট করতে পারি এবং যার ফলে এই জাম্পার তার ব্যবহার করে আমরা সহজেই কিন্তু কানেকশন তৈরি করতে পারি এবং সার্কিট তৈরি করতে পারি। এটা আমাদেরকে খুব সহজে কম সময়ের মধ্যে সার্কিট তৈরি করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো আমাদের আরডুইনো উনো প্রয়োজন হবে, জাম্পার তার প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে এলইডি বিভিন্ন রঙের, লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রঙের এলইডি প্রয়োজন হবে এবং সাথে সাথে আমাদের প্রয়োজন হবে 220 ওহম মানের রেজিস্টর। এই রেজিস্টরগুলো আমরা কালার কোড ব্যবহার করে চিনতে পারবো। তো এই রেজিস্টর কীভাবে ব্যবহার করতে হয় বা সার্কিটের বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো জানার জন্য আপনারা আমাদের ইলেকট্রনিক কোর্সে জয়েন করতে পারেন। এই ইলেকট্রনিক কোর্সে জয়েন করার জন্য আমাদের যে অনলাইন সাইট আছে www.stemschool.bd সেখানে ভিজিট করতে হবে এবং এখানে যদি আমরা কোর্সে ক্লিক করি তাহলে আমরা এখানে বেসিক ইলেকট্রনিক্স এবং সার্কিট ডিজাইন কোর্সটি দেখতে পাবো এবং এই কোর্সের মাধ্যমে আমরা হাতে কলমে কীভাবে সার্কিট তৈরি করতে হয় সে সম্পর্কে আমরা একটা বিস্তারিত ধারণা অর্জন করব। তো এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা সার্কিট ডিজাইন শিখতে পারবো এবং পরবর্তীতে এই সার্কিট ডিজাইনের যে অভিজ্ঞতা আছে সেটিকে ব্যবহার করে কিন্তু আমরা আরডুইনো এবং অন্যান্য যে রোবোটিক্স বা অন্যান্য ইলেকট্রনিক সম্পর্কিত কোর্সে এগুলোকে ব্যবহার করতে পারবো। এবং এছাড়াও যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চাচ্ছেন না তারা আমাদের ইউটিউবে ইলেকট্রনিক্স এবং বেসিক সার্কিট ডিজাইনের উপরে আরেকটা শর্ট কোর্স আছে, সেটাতে অংশগ্রহণ করে ফ্রিতে ইলেকট্রনিক সার্কিট ডিজাইন সম্পর্কে জানতে পারবেন। তো এখানে আমরা আবার আমাদের প্রজেক্টের ফেরত আসি। তো প্রজেক্টে আমাদের প্রয়োজন হবে 4টা উপকরণ, সেটা হচ্ছে এই আরডুইনো উনো বোর্ড, জাম্পার ওয়্যার এবং এলইডি এবং হচ্ছে 220 ওহমের রেজিস্টর। এই উপকরণগুলো কিন্তু আমরা সহজেই বিভিন্ন অনলাইন যে ই-কমার্স প্ল্যাটফর্ম আছে সেখান থেকে অর্ডার দিয়ে আমরা সহজেই সংগ্রহ করতে পারবো। তো আমরা যখন এই প্রজেক্টটি তৈরি করব বা আরডুইনো ব্যবহার করে আমরা পরবর্তী যে প্রজেক্টগুলো তৈরি করব সেই প্রজেক্টগুলো তৈরি করার জন্য একটি প্রজেক্ট সাইকেল আমরা ব্যবহার করব। সেই সাইকেলের প্রথম কাজ হবে আমাদেরকে একটি সার্কিট ডিজাইন করতে হবে, যে আমরা যে আমাদের আরডুইনো যে উনো যে বোর্ড আছে, রেজিস্টর আছে, এলইডি আছে, সেগুলোকে আমরা তারের মাধ্যমে আমরা সংযুক্ত করব এবং সংযুক্ত করে আমরা একটা সার্কিট তৈরি করব। সার্কিটটি আমরা কিভাবে তৈরি করেছি তার উপর ভিত্তি করে আমরা একটা কোডিং করব এবং সেই কোডিংকে আমরা আরডুইনোর যে মাইক্রো কন্ট্রোলার বা আরডুইনোর ভিতরে যে আইসি আছে সেই আইসিতে আমরা আপলোড করব। তৃতীয় পর্যায়ে আমরা কি করব, আমরা সিমুলেশন করব যে আমাদের সার্কিটটি কাজ করছে কিনা বা কোডিংয়ের মধ্যে কোনো ভুল আছে কিনা সেটিকে আমরা সিমুলেশন করে দেখব এবং যদি কোনো ভুল থাকে বা কিছু থাকে আমরা এটাকে পরীক্ষা করব এবং নতুনভাবে এটাকে রিপিট করব। করে আমরা যখন পুরো যদি সার্কিটের মধ্যে কোনো পরিবর্তন করতে হয় পুনরায় আমরা সার্কিট ডিজাইন করব এবং এই প্রসেসটা চক্রাকারে এটা চলতে থাকবে যে পর্যন্ত না আমরা কমপ্লিট একটা সার্কিট তৈরি করতে পারি। পরবর্তীতে আমরা যখন সিমুলেশনের মাধ্যমে দেখব যে সার্কিটটি সঠিকভাবে কাজ করছে, সব ঠিক আছে, তখন আমরা ফিজিক্যাল সার্কিট তৈরির দিকে আমরা অগ্রসর হতে পারবো। তাহলে আমাদের প্রথম যে প্রজেক্ট সেই প্রজেক্ট করার জন্য আমাদের যে আরডুইনো উনো বোর্ড, সেই উনো বোর্ডটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সাথে সাথে আমাদের প্রয়োজন হবে যে একটি ব্রেডবোর্ড। আমরা এখানে ব্রেডবোর্ডটাকে প্লেস করলাম। এই ব্রেডবোর্ড সম্পর্কে যারা জানেন না বা আগে থেকে যাদের ধারণা নেই তাদের জন্য, যে এটা হচ্ছে একটা বোর্ড, প্রোটোটাইপ বোর্ড। সেই বোর্ডের মধ্যে অসংখ্য এরকম ছিদ্র থাকে এবং এই ছিদ্রগুলো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রেডবোর্ডের উপরে এক জায়গায় নেগেটিভ সাইন দেয়া এবং এক জায়গায় পজিটিভ সাইন দেয়া এবং নিচের দিকেও একই রকমভাবে পজিটিভ এবং নেগেটিভ সাইন দেয়া আছে। এগুলো মূলত পাওয়ার রেল, মানে এখানে এই সবগুলো পিন কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। আমরা যদি এখানে একটা পিনে 5 ভোল্ট ভোল্টেজ সরবরাহ করি তাহলে কিন্তু সবগুলো পিনেই 5 ভোল্ট ভোল্টেজ সরবরাহ করা হয়ে যাবে। একই রকমভাবে আমরা যদি যে কোনো একটা পিনে নেগেটিভ জিএনডি সরবরাহ করি তাহলে কিন্তু সবগুলো পিনেই গ্রাউন্ড হয়ে যাবে। তো একই রকমভাবে উপরে নিচে এই পজিটিভ এবং নেগেটিভ রেল দেয়া আছে এবং সাথে সাথে এখানে আরও কিছু ছিদ্র আছে, যেমন এখানে এই ছিদ্রগুলো কিন্তু ভার্টিক্যালি তারা সংযুক্ত। যেমন আমরা দেখতে পাচ্ছি যেখানে এই ছিদ্রগুলো একসাথে কানেক্টেড, মানে আমরা যদি এখানে একটাতে কানেকশন দিই সবগুলোতেই কিন্তু কানেক্টেড হয়ে যাবে। কিন্তু আবার এই দুটো কিন্তু কানেক্টেড না, পাশাপাশি হরিজন্টাল যে দুটো আছে সেই দুটো কিন্তু কানেক্টেড না।
তো এইভাবে কিন্তু ব্রেডবোর্ডের মধ্যে অসংখ্য ছিদ্র আছে এবং এই ছিদ্র দিয়ে আমরা সহজেই সার্কিট তৈরি করতে পারি, বা সার্কিটের মধ্যে যদি কোনো ভুল হয় সেগুলোকে আমরা খুব সহজেই রেকটিফাই বা ঠিক করতে পারি। তো এগুলো এডুকেশনাল পারপাসে সার্কিট তৈরি করার জন্য খুব সহায়তা করে থাকে। তো এই ব্রেডবোর্ডগুলো বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে আমরা অর্ডার দিয়ে বিভিন্ন আকারের ব্রেডবোর্ড সংগ্রহ করতে পারবো। তো এখানে আমাদের প্রয়োজন হবে আরডুইনো উনো বোর্ড এবং একটি ব্রেডবোর্ড, এবং সাথে সাথে আমরা এখানে একটি এলইডি ব্যবহার করব। তো এখানে আমরা একটি এলইডি দেখতে পাচ্ছি, আমরা এখানে লাল কালারের একটা এলইডি আছে এবং সেই এলইডির দুটো পিন আছে, একটা পিন হচ্ছে ক্যাথোড এবং আরেকটা পিন হচ্ছে অ্যানোড। তো আমরা যারা ইলেকট্রনিক সম্পর্কে নতুন তাদের জন্য এই অ্যানোড পিনটা হচ্ছে পজিটিভ এবং ক্যাথোড পিনটা হচ্ছে নেগেটিভ। আমরা যদি এলইডিকে যদি গ্লো করতে চাই তাহলে আমাদের এখানে অবশ্যই এই অ্যানোড পিনে পজিটিভ ভোল্টেজ দিতে হবে এবং ক্যাথোড পিনে গ্রাউন্ডের সাথে কানেকশন করতে হবে। এবং এই এলইডি যেহেতু খুব ছোট একটা ডিভাইস, একে চালু করার জন্য আমাদের মোটামুটি 1.6 থেকে 1.8 ভোল্টের মধ্যে ভোল্টেজ সরবরাহ করলেই হবে। তো আমরা এখানে এই এলইডি যেটা আছে এই এলইডিকে আমরা এখানে এই ব্রেডবোর্ডে স্থাপন করলাম। তো বোঝার সুবিধার জন্য আমরা এই এলইডিকে ঘুরিয়ে দিই বা রোটেট করে দিই, যার ফলে আমরা পিনগুলোকে সহজেই দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গ্রাউন্ড পিন বা ক্যাথোড পিন এবং এটা হচ্ছে অ্যানোড বা পজিটিভ পিন। তো আমরা এখানে এই এলইডির সাথে যদি আমরা এই আরডুইনো এর সংযোগ দিতে চাই, তো আমরা এখানে কি করব, আমরা এখানে আরডুইনো এর যে 13 নম্বর পিন আছে সেই 13 নম্বর পিন থেকে আমরা একটি তার বের করলাম এবং সেই তার নিয়ে আমরা এখানে এই এলইডি এর পজিটিভ বা অ্যানোড পিনের সাথে সংযুক্ত করলাম এবং ক্যাথোড যে পিনটা আছে সেই পিন থেকে আমরা আরেকটি তার বের করলাম এবং সেই তারকে নিয়ে আমরা এখানে নেগেটিভ বা জিএনডিতে আমরা এখানে সংযুক্ত করলাম। এরপর আমাদের কাজ হবে যে আরডুইনো যে বোর্ড সেই বোর্ডে আমাদের পাওয়ার সরবরাহ করতে হবে এবং এই জন্য আমরা একটা ব্যাটারি ব্যবহার করব এবং এই ব্যাটারি থেকে আমরা কানেকশন নিব। কানেকশন নিয়ে আমরা যে ভি ইন যেটা ভি ইনে আমরা এখানে পজিটিভ যে পাওয়ার সাপ্লাই পজিটিভ ভোল্টেজ সেটি আমরা সরবরাহ করব ভি ইনে। ব্যাটারি পজিটিভ থেকে আমরা কানেকশন নিলাম এবং সেটা আমরা ভি ইনে সংযুক্ত করলাম এবং ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত আছে সেখান থেকে আমরা কানেকশন নিলাম এবং নেগেটিভ প্রান্ত থেকে আমরা কানেকশন নিয়ে এই আরডুইনো এর যে জিএনডি আছে সেখানে আমরা সংযুক্ত করলাম। তো এখন মোটামুটি আমরা এই ব্যাটারি কানেকশন দিয়ে আরডুইনোকে চালু করার জন্য সংযোগ দিয়েছি এবং সাথে সাথে এলইডিকে চালু করার জন্য আমরা 13 নম্বর পিন থেকে আরডুইনোর যে 13 নম্বর ডিজিটাল পিন আছে সেখান থেকে কানেকশন নিয়ে এলইডি এর সাথে সংযুক্ত করেছি। এখন যদি আমরা এটার সার্কিট ডায়াগ্রামটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আসলে আরডুইনো এর যে 13 নম্বর পিন সেখান থেকে সংযোগ নিয়ে এলইডি এর পজিটিভ পিনে সংযুক্ত করা হয়েছে এবং নেগেটিভ যে পিন আমরা যেখানে দাগ দেখতে পাচ্ছি বোঝার সুবিধার জন্য আমরা মনে করব যে এলইডি সিম্বলে এই দাগকে নেগেটিভ বোঝানো হয়। তো আমরা এখান থেকে নেগেটিভ পিন থেকে কানেকশন নিয়ে আমরা কিন্তু এই নেগেটিভ প্রান্তে সংযুক্ত করেছি এবং ব্যাটারি থেকেও নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্ত আরডুইনোর ভিআইএন পিনে দেওয়া হয়েছে। তো এটা ছিল মোটামুটি সার্কিটটা। এখন আমরা আবার এই স্কিমেটিকে ফেরত আসি। এখন আমরা এখানে সার্কিটটা ডিজাইন করা শেষ করলাম। এটা মোটামুটি আমাদের সার্কিট ডিজাইন ছিল এবং এখন আমাদেরকে এই সিমুলেশন রান করতে হবে। সিমুলেশন রান করলে আমাদের এই লাইটটি গ্লো করার কথা, কিন্তু আসলে এই লাইটটি গ্লো করবে না। আমরা আগেই উল্লেখ করেছি যে আরডুইনোতে একটি হার্ডওয়্যার সেকশন আছে এবং একটি সফটওয়্যার সেকশন আছে। তো আমরা হার্ডওয়্যারের যে সার্কিট ডিজাইন সেই পার্টটা আমরা শেষ করেছি এবং এখন আমাদের সফটওয়্যার যে কোডিং যেটা সেটা আমাদের করতে হবে। তো কোডিং করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কোড নামে একটি সেগমেন্ট আছে। তো কোডিং করার জন্য এখানে কোড নামে যে সেগমেন্ট আছে সেখানে আমরা ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো কোড এখনও লেখা নেই। তো আমাদের এখানে একটি কোড লিখতে হবে এবং সেই কোডটি হবে এই যে সার্কিট আমরা তৈরি করছি সেই সার্কিটের উপরে নির্ভর করে। তো আমরা এখানে একটা কোড এখানে আগে থেকে আমাদের লেখা ছিল সেটা আমরা এখানে প্লেস করলাম। তো এখানে দেখা যাচ্ছে, আমরা কোডটা বোঝার চেষ্টা করি। এখানে প্রথম যে লাইন সেই লাইনে বলা আছে যে কনস্ট ইন্ট এলইডি পিন ইকুয়াল টু 13। এখানে কনস্ট বলতে আসলে কনস্ট্যান্ট এর সংক্ষিপ্ত রূপ বোঝানো হচ্ছে। আমরা জানি, আমরা স্কুলে বা কলেজে পড়েছি, কনস্ট্যান্ট হচ্ছে যার মান থাকে সবসময় সত্য বা একই মান থাকে। যেমন আমরা জানি যে পাইয়ের মান 3.14 এবং পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট
এবং যে কোনো কিছুই হোক না কেন, যে কোনো জায়গাতেই আমরা পাই ব্যবহার করি না কেন, এই পায়ের মান কিন্তু 3.14 থাকবে। তো কোডিংয়ের মধ্যে আমরা একটা কনস্ট্যান্ট ব্যবহার করতে পারি, এবং আমরা যদি কোডিংয়ের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট ব্যবহার করি তাহলে সেটার মান কিন্তু একই থাকবে। আমরা এখানে একটা ভেরিয়েবল ব্যবহার করেছি, এই ভেরিয়েবলের নাম হচ্ছে এলইডি পিন। এই ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা যদি আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করি, যে আমরা যখন প্রোগ্রামের মধ্যে কোনো একটি ডাটা রাখবো বা কোনো একটা তথ্য সংরক্ষণ করব, সেই তথ্য সংরক্ষণ করার জন্য আমাদের একটা জায়গার প্রয়োজন হবে। মনে করি যে আমরা যে এই এলইডি যে পিন আছে, এলইডি পিন, সেই এলইডি পিন হচ্ছে নাম্বার ছিল 13। আরডুইনো এর 13 নম্বর পিনকে কিন্তু আমরা এলইডি এর সাথে সংযুক্ত করেছি। তাহলে এখানে 13 যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে আমরা সংরক্ষণ করতে যাচ্ছি। সংরক্ষণ করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা বাক্স বা বক্স। সেই বক্সের মধ্যে আমরা এই 13 নম্বর সংখ্যাটাকে সংরক্ষণ করব। সেই 13 নম্বর সংখ্যা সংরক্ষণ করার জন্য যে বক্স বা বাক্স, এই বাক্সটাকে আসলে বলা হচ্ছে ভেরিয়েবল। VARIABLE, ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল, মানে এটা পরিবর্তন করা যায়। পরিবর্তন করা যায় কিভাবে? যে এই যে বাক্স, যে বাক্সের মধ্যে আমরা এখন 13 নম্বর পিনকে রেখেছি বা 13 রেখেছি, আমরা চাইলে এর মধ্যে 10ও রাখতে পারবো, বা আমরা চাইলে এর মধ্যে 9ও রাখতে পারবো। তো যেহেতু এখানে আমরা মানকে পরিবর্তন করতে পারবো, তাই একে বলা হচ্ছে ভেরিয়েবল। আমরা বুঝতে পারলাম যে ভেরিয়েবল হচ্ছে আসলে একটা বাক্স, সেই বাক্সের মধ্যে আমরা বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে পারি। তো আমাদের আরডুইনো প্রোগ্রামিং শেখার জন্য আমাদের যে বিষয় যে পর্যন্ত জানা দরকার সহজে, আমরা সেই পর্যন্ত আলোচনা করছি। তো এখানে আমাদের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে এলইডি পিন ইকুয়াল টু 13। তো এখানে এলইডি পিনটা হচ্ছে সেই বাক্সের নাম, কারণ আমাদের এখানে একাধিক বাক্স থাকতে পারে, প্রতিটা বাক্সের জন্য আমাদের ভিন্ন ভিন্ন নাম দিতে হবে। তো আমরা যখন কোনো একটা বাক্স ডিফাইন করব, সেই বাক্স, যেমন আমরা এখানে এই বাক্সটা ডিফাইন করলাম, এই বাক্সটার আমরা নাম দিলাম হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ এই বাক্সটার আমরা নাম দিলাম হচ্ছে এলইডি 1। আবার আমরা একই রকমভাবে আরেকটা বাক্স ডিফাইন করতে পারি, যে বাক্সের মধ্যে আমরা একটা সংখ্যা রাখতে পারি, হয়তো হতে পারে 14, এবং সেখানে তার নাম দিলাম আমরা এলইডি 2। তাহলে এখানে দুটো বাক্স হলো, দুটো বাক্সকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কিন্তু দুটো নাম দেয়া আছে। এখন আমি যদি প্রোগ্রামকে বলি এলইডি 1, তাহলে এলইডি 1 বলতে প্রোগ্রাম কিন্তু বুঝবে যে সেটা হচ্ছে এই বাক্স, এবং সেই বাক্সের মধ্যে কি সংখ্যা রাখা আছে? 10। আবার যদি আমি প্রোগ্রামকে বলি এলইডি 2, তাহলে কিন্তু সে বুঝবে যে এই বাক্স, এবং এই বাক্সের মধ্যে কি রাখা আছে, কালো বাক্সের মধ্যে, সেটা হচ্ছে 14। তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা বাক্সগুলোকে নামের দ্বারা আইডেন্টিফাই করতে পারি। এবং ভেরিয়েবল ডিফাইন করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কোন প্রকারের বাক্স। যেমন এখানে আমরা যখন কোনো তথ্য সংরক্ষণ করি, সেই তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য থাকে। যেমন এখানে কিন্তু আমরা সংখ্যা, যে 10, সেটা একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে কিন্তু আমরা বলতে পারি ইন্টিজার। এই সংখ্যাটাকে অঙ্কের টার্মে বলা হয়ে থাকে ইন্টিজার, INTEGER, ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, যে সংখ্যার সাথে কোনো দশমিক নাই। তো আমরা কিন্তু যেহেতু এখানে 10 একটা পূর্ণ সংখ্যা, 14 একটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক নাই, তাই এটাকে আমরা এই ধরনের বাক্সে রাখতে পারি, এবং যেই বাক্সগুলোকে বলা হচ্ছে INT, মানে ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে INT। আবার যদি কখনো এরকম হয় যে আমাদের কাছে কোনো সংখ্যা থাকে যে সংখ্যার সাথে দশমিক যুক্ত আছে, যেমন হতে পারে 10.5 বা 14.5 বা 10.1, এরকম কোনো সংখ্যা যেটার সাথে দশমিক যুক্ত আছে, বা দশমিকের পরে আরও অনেক সংখ্যা আছে, যেমন 10.5, 9, 6 ইত্যাদি। তো এরকম দশমিক যুক্ত যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোকে রাখার জন্য কিন্তু আমরা এই ইন্টিজার ব্যবহার করতে পারবো না, তখন কিন্তু আমাদের ভিন্ন ধরনের বাক্স ব্যবহার করতে হবে। সেই বাক্স নাম হচ্ছে ফ্লোট, FLOAT, ফ্লোট মানে হচ্ছে ফ্লোটিং ভ্যালু। সেই বাক্সের মধ্যে আমরা এই জাতীয় যে দশমিক সংক্রান্ত সংখ্যাগুলো আছে, সেগুলোকে আমরা সংরক্ষণ করতে পারবো। আবার অনেক সময় আমাদের কাছে ডাটা আসতে পারে যে কোনো একটা অক্ষর আমাদেরকে দিতে হবে, যেমন A বা B বা C, এরকম কোনো সংখ্যা আমাদেরকে রাখতে হবে। সেরকম কোনো সংখ্যা রাখা কিন্তু আমরা এই ইন্ট বা ফ্লোট এই জাতীয় বাক্সের মধ্যে আমরা রাখতে পারবো না। আমাদেরকে রাখার জন্য তখন একটা ভিন্ন ধরনের বাক্স ব্যবহার করতে হতে পারে, এবং সেই বাক্স কে আমরা বলতে পারি যে 4, CHAR,
আর চার বা ক্যারেক্টার। তো এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এখানে যে ভেরিয়েবলগুলো এই সবগুলো কিন্তু ভেরিয়েবল, মানে ইন্টু একটা ভেরিয়েবল, ফ্লোটও একটা ভেরিয়েবল, চারও একটা ভেরিয়েবল, মানে ক্যারেক্টারও একটা ভেরিয়েবল। তো এখানে হচ্ছে ভেরিয়েবল হচ্ছে বিভিন্ন ধরনের বাক্স বা ডাটা সংরক্ষণ করার স্থান, এবং আমরা কোন ধরনের ডাটা সংরক্ষণ করব তার উপর নির্ভর করে কিন্তু এই ভেরিয়েবলগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। এবং আমরা কিন্তু ওই যে টাইপের ডাটা সেই ভেরিয়েবলের মধ্যে কিন্তু রাখতে হবে, অন্য রকমের ভেরিয়েবলে রাখলে সেটা কিন্তু এরর শো করবে বা আমাদের যথাযথ আউটপুট দিবে না। যেমন আমরা যদি ইন্টিজার যে সংখ্যাটা আছে সেই ইন্টিজার সংখ্যা যেমন 10 বা 14 যে পূর্ণ সংখ্যা যেটা আছে সেই পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমরা যদি এই ক্যারেক্টারের মধ্যে রাখতে যাই তাহলে কিন্তু সেটা কাজ করবে না। বা আমরা যদি পূর্ণ সংখ্যাকে ফ্লোটের মধ্যে রাখি বা ফ্লোটকে যদি ইন্টিজারের মধ্যে রাখি তাহলে কিন্তু সেটা কাজ করবে না বা সঠিক আউটপুট প্রদান করবে না। তো এই জন্য আমাদেরকে ওই সঠিক যে ভেরিয়েবল সেটাতে আমাদের ডাটা রাখতে হবে। তো তথ্য সংরক্ষণ করার জন্য আমরা মোটামুটি এই অর্ডিনোতে 3 ধরনের ভেরিয়েবল ব্যবহার করব। এদের একটি হচ্ছে INT ইন্ট বা ইন্টিজার, বা সেখানে হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন 1, 2, 10, 100, 1000 এই জাতীয় সংখ্যাগুলো আমরা কিন্তু এই ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো, মানে যেগুলো পূর্ণ সংখ্যা হবে সেগুলোকে আমরা এই ইন্ট নামে যে ভেরিয়েবল আছে সেগুলোতে রাখতে পারবো। তারপর দ্বিতীয় যে প্রকার সেটা হচ্ছে ফ্লোট, FLOAT, ফ্লোট বা ফ্লোটিং, যেখানে 1.5 বা 2.9 বা 10 বা 10.5 ইত্যাদি যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে আমরা এই ফ্লোটের মধ্যেও সংরক্ষণ করতে পারবো। এবং তৃতীয় যে ভেরিয়েবল সেটি হচ্ছে চার, CHAR, চার বা ক্যারেক্টার। এই ক্যারেক্টারের মধ্যে আমরা বিভিন্ন অক্ষর, একটা অক্ষর A অথবা B বা Y বা Z এরকম যে কোনো একটা অক্ষরকে কিন্তু আমরা এই ক্যারেক্টারের মধ্যে আমরা সংরক্ষণ করতে পারবো। এছাড়াও আরও অনেক ভেরিয়েবল আছে, কিন্তু আমরা মোটামুটি অর্ডিনোর জন্য এই 3টা টাইপের ভেরিয়েবলই আপাতত ব্যবহার করব। তো এই ভেরিয়েবলগুলো যখন আমরা ডিফাইন করব, মানে আমরা যখন অর্ডিনোকে বলবো যে আমাদের একটা ডাটা সংরক্ষণ করার স্থান দরকার বা একটা বাক্স দরকার, তখন কিন্তু আমাদের অর্ডিনোকে একটা কমান্ড দিতে হবে। সেই কমান্ডটা দেওয়া মানে হচ্ছে একটা ভেরিয়েবল ডিফাইন করা বলে একে। আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করব। তো মনে করি যে আমরা একটা ভেরিয়েবলের ইন্টিজার ভেরিয়েবলকে ডিফাইন করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে বলতে হবে যে ভেরিয়েবল কোন রকমের বাক্স আমরা চাই, আমরা কি ইন্টিজার চাই না ফ্লোট চাই না ক্যারেক্টার চাই। যদি আমরা ইন্টিজার চাই তাহলে আমরা লিখবো হচ্ছে INT ইন্টিজার, আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল চাই। তারপর আমরা কি করব, ভেরিয়েবলের একটা নাম দিব। যেমন আমরা এখানে নাম দিয়েছিলাম যে LED1 বা LED2, আমরা যেমন একটা নাম দিব, হ্যাঁ, সেই নামটা আমরা হয়তো দিলাম এখানে LED1। তারপর আমরা দিব যে LED1 এর মান কত, সেই LED1 এর মান আমরা দিলাম, যেহেতু ইন্টিজার সংখ্যা আমরা এখানে দিলাম 2 বা 3, এবং আমাদের একটা ক্লোন দিতে হবে। তো এখানে কিন্তু এই পদ্ধতিতে আমরা একটা ভেরিয়েবল এখানে ডিফাইন করতে পারবো, এবং আমরা অর্ডিনোকে জানাতে পারবো যে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবলের বাক্স তৈরি করেছি, যে ভেরিয়েবলের নাম হচ্ছে LED1, এবং সেই ভেরিয়েবলের মধ্যে 2 নামক একটা সংখ্যা সংরক্ষণ করা হয়েছে। তো এটা ছিল হচ্ছে এই ভেরিয়েবল সম্পর্কে একটা বেসিক ধারণা। এখানে যদি এই কোডিং আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু একটা ইন্টিজার ভেরিয়েবল, মানে INT ইন্ট মানে হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল এখানে ডিফাইন করা হয়েছে, এবং LED পিনটা হচ্ছে সেই ভেরিয়েবলের বাক্সের নাম। যেমন আমরা এখানে দিয়েছিলাম LED1 বা LED2, এখানে এরকম দেওয়া হয়েছে LED পিন, যেহেতু এখানে LED কানেকশন করা হয়েছে 13 নম্বর পিনের সাথে, তাই এখানে LED পিন নাম দেওয়া হয়েছে, এবং 13 নম্বর পিন যেহেতু আমাদের কানেকশন করা হয়েছে তাই আমরা এখানে নাম দিয়েছি 13। তাহলে এখানে ইন্ট LED পিন 13 মানে হচ্ছে এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল যার মধ্যে 13 সংখ্যাটাকে সংরক্ষণ করা হয়েছে, এবং এই ভেরিয়েবলের মান হচ্ছে LED পিন। এবং এখানে কনস্ট্যান্ট হচ্ছে যে এই ভ্যালুটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এটা পরিবর্তন হবে না। অনেক সময় হতে পারে যে আমরা ইন্টিজার দিয়েছি, তারপর সেটার মানকে এখানে দিয়েছি 13, পরবর্তীতে মান দিয়েছি 12, আবার পরবর্তীতে পরিমাণের মান দিয়েছি 14। তো এই মানগুলো পরিবর্তন হতে পারে, কিন্তু এখানে যেহেতু কনস্ট্যান্ট আমরা দিয়ে দিয়েছি সেহেতু এটা কনস্ট্যান্ট, মানে এই মান আর পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে প্রথম যে লাইনটা প্রোগ্রামে, সেই লাইনটা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করলাম। যদি এ পর্যন্ত কোনো বিষয়ে বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারবেন। তো আমরা পরবর্তী সেকশনে যাই। পরবর্তী সেকশনে আমাদের বলা আছে যে ভয়েড সেটআপ। তো এখানে এই ভয়েড সেটআপের পরে এখানে দুটো ব্র্যাকেট দেয়া আছে, এবং নিচে দুটো সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট দেয়া আছে সেটআপের পরে, এবং নিচে দুটো সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে, এবং এর মাঝখানে লেখা আছে পিন মোড
ব্র্যাকেটের মধ্যে এলইডি পিন কমা আউটপুট। তাহলে এখানে যে ভয়েড যে ভয়েড সেটআপটা আসলে হচ্ছে একটা ফাংশন। এই আরডুইনো যে কোডিং করা হয়, প্রোগ্রামিং করা হয়, সেই প্রোগ্রামের মধ্যে ফাংশন ব্যবহার করা হয়। ফাংশন হচ্ছে কোনো একটা, আমরা জানি ফাংশন হচ্ছে কোনো একটা কিছুর ফাংশনালিটি। যেমন আমরা নর্মালি বলে থাকি যে একটা মেশিন, সেই মেশিনটা এভাবে ফাংশন করে থাকে, বা একটা কোনো একটা ডিভাইস, সেই ডিভাইসটার ফাংশনটা হচ্ছে এরকম। তো এখানে হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে এই ভয়েডটা হচ্ছে ভয়েড সেটআপ, সেটা হচ্ছে একটা ফাংশন, এবং এই ফাংশনের মাধ্যমে এখানে বলা হচ্ছে পিন মোড। পিন মোড হচ্ছে পিন এর কি মোড। আমরা জানি যে আরডুইনোর ভিতরে যে পিনগুলো আছে, সেই পিনগুলো যেমন এখানে এই 1 থেকে 13 পর্যন্ত যে ডিজিটাল পিনগুলো আছে, সেই পিনগুলোকে ইনপুট বা আউটপুট উভয়ভাবে ব্যবহার করা যায়। আমরা যদি এখানে আউটপুট মোড নেই, তাহলে এই পিন থেকে একটা ভোল্টেজ বের হবে, এবং সেই ভোল্টেজ থেকে কিন্তু আমরা কোনো একটা ডিভাইস যেমন এলইডি একে গ্লো করতে পারবো, বা কোনো একটা মোটরকে রান করতে পারবো। আর আমরা যদি এই পিনকে ইনপুট হিসেবে ডিফাইন করি, তাহলে কিন্তু এই পিন কিন্তু কোনো একটা সিগন্যালের অপেক্ষা করবে, যে আমাদের এই পিনে কোনো একটা ভোল্টেজ দিতে হবে, এবং সে সেই সিগন্যালটা নিয়ে প্রসেস করবে। তাহলে এই পিনগুলোকে আমরা ইনপুট বা আউটপুট উভয় মোডে যেহেতু ডিফাইন করতে পারি, তাই সেখানে পিন মোড একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এখানে এই বিষয়টাই বলা আছে যে এখানে পিন মোড মানে পিনটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে। এলইডি পিন, আমরা জানি এলইডি পিনের মান হচ্ছে 13, মানে এখানে 13 নম্বর পিনের কথা এখানে বলা হচ্ছে, এবং সেটা হচ্ছে আউটপুট। মানে আমরা এখানে এই লেখার মাধ্যমে এটা প্রকাশ করলাম যে আমরা এই 13 নম্বর পিনকে আউটপুট মোডে ব্যবহার করতে চাই, মানে এই পিন থেকে একটা ভোল্টেজ আমরা নিতে চাই। তাহলে এখানে এই যে লেখাটা, মানে এই পিনটাকে যে আউটপুট মোডে আমরা সেট করেছি, সেটাকে একটা ফাংশন হিসেবে দেখানো হয়েছে, যেটা হচ্ছে ভয়েড সেটআপ। মানে আমরা এখানে এই সার্কিটটার জন্য কি সেটআপ থাকবে, কোন পিনের সাথে কি কানেকশন থাকবে, সেটা এখানে দেখানো হয়েছে। তো আমরা যখন কোনো একটা ফাংশন ডিফাইন করব, সেই ফাংশনের কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে যে প্রথমত আমরা যখন কোনো ফাংশন নেব, সেই ফাংশনের একটা নাম থাকতে হবে। যেমন এখানে আমরা নাম দিয়েছি সেটআপ, SETUP সেটআপ। এখানে আমরা অন্য কোনো নামও নিতে পারি সেটআপ, কিন্তু এই নামের মধ্যে কোনো ধরনের স্পেস থাকা যাবে না, একসাথে হতে হবে ভয়েড সেটআপ। তো সেটআপের পরে আমাদের কি করতে হবে, দুটো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স মানে নিয়ম। যেমন সিনট্যাক্সটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যাকরণ। মানে আমরা যখন বাংলা ভাষায় কথা বলি বা ইংলিশ ভাষায় কথা বলি, তখন কিন্তু আমাদের কিছু গ্রামার নিয়মকানুন ফলো করতে হয়। তেমনি আমরা যখন এই কোডিং ব্যবহার করি, কোডিংটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষা, কম্পিউটারের ভাষা। তো এই কম্পিউটারের ভাষারও কিছু ব্যাকরণ আছে, সেই ব্যাকরণটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। তো এখানে কিন্তু এই ফাংশন যেটা সেটআপ ফাংশনে যদি আমরা ডিফাইন করতে চাই, তখন কিন্তু আমাদের সিনট্যাক্স হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং তারপরে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে একটা, এবং আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কার্লি ব্র্যাকেট। এই দুই ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে কিন্তু এই কোডিংটা লিখতে হবে, এবং এই দুই ব্র্যাকেটের মধ্যে আমরা যে কোডিং লিখব, সেই কোডিংটাই কিন্তু এই ফাংশনের অন্তর্ভুক্ত হবে। আমরা যদি এই ব্র্যাকেটের পরে যদি অন্য কোনো লাইন লিখি, সেগুলো কিন্তু এই ফাংশনের মধ্যে যাবে না। শুধু এই দুই ব্র্যাকেটের মধ্যে যা থাকবে, সেটাই কিন্তু এই ফাংশনের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে কিন্তু আমাদের এখানে ফাংশনটা হচ্ছে সেটআপ। আমরা যদি দেখি যে এখানে ফাংশনটা ছিল হচ্ছে সেটআপ ফাংশন। সেটআপের সিনট্যাক্স অনুসারে এখানে দুটো ব্র্যাকেট দেওয়া হয়েছে, এবং সেখানে দুটো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে এই লেখাটা লেখা হয়েছে। তাহলে এখানে ডিফাইন করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় ভয়েড। এই ভয়েডটা কি, এখানে ফাংশন ফাংশন ডিফাইন করার যে শর্ত, সেই শর্তের মধ্যে আরেকটা বিষয় সেটা হচ্ছে রিটার্ন ভ্যালু। এখানে হচ্ছে RETURN রিটার্ন ভ্যালু, VALUE রিটার্ন ভ্যালু। তো আমাদের প্রথমে রিটার্ন ভ্যালু দিতে হবে, তারপর হচ্ছে আমাদের ফাংশনের নেম দিতে হবে, এটা হচ্ছে নেম দিতে হবে, এবং তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর দুটো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোড লিখতে হবে। তো এখানে রিটার্ন ভ্যালুটা কি, রিটার্ন ভ্যালুটা হচ্ছে যে আমাদের এই ফাংশন থেকে যদি কোনো ডাটা রিটার্ন করে, তাহলে রিটার্ন ভ্যালুটা হচ্ছে কি, রিটার্ন ভ্যালুটা হচ্ছে আমরা যখন কোনো একটা ফাংশন যখন রান করব, তখন সেই ফাংশনে সব কাজ শেষ করার পরে যদি এখানে কোনো একটা রিটার্ন ভ্যালু করে, মানে এই ফাংশনটা রান করার পরে যদি কোনো ভ্যালু রিটার্ন করে, তবে সেটা কিন্তু রিটার্ন ভ্যালু হিসেবে কাউন্ট করা হবে। তো এখানে কিন্তু এই আমাদের যে ফাংশনটা আছে, সেই ফাংশনটায় কিন্তু কোনো ধরনের ভ্যালু রিটার্ন করে নাই, কারণ রিটার্ন ভ্যালু করতে হলে আমাদের এখানে রিটার্ন শব্দটা থাকতে হবে ফাংশনের মধ্যে। যেহেতু কোনো ভ্যালু রিটার্ন করা হয় নাই, তাই এখানে লেখা হচ্ছে ভয়েড মানে ফাঁকা বা শূন্য, এখানে কোনো ভ্যালু রিটার্ন করা হয় নাই। তো যার ফলে আমরা এখানে লিখেছি ভয়েড, কোনো ভ্যালু রিটার্ন করা হয় নাই। সেটআপ হচ্ছে আমাদের ফাংশনের নাম, তারপর আমরা সিনট্যাক্স অনুসরণ করে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কোডিং করেছি।
এবং আমরা কোডিংয়ের মধ্যে ডিফাইন করলাম যে এলইডি পিন যেটা এলইডি পিনের মান হচ্ছে 13 এবং এটা আউটপুট পিন। তো এখানে হচ্ছে এই সেটআপ ফাংশনটা এভাবে কাজ করলে, এবং এখানে আরেকটা বিষয় যে সিনট্যাক্স, মানে কোডিংয়ের যে সিনট্যাক্স বা গ্রামার আছে সেখানে কিন্তু প্রতিটা লাইনের পরে কিন্তু আমাদের একটা করে সেমিকোলন দিতে হয়। আমরা কিন্তু দেখেন এখানে প্রতিটা লাইনের পিছনে সেমিকোলন দেওয়া হয়েছে, এবং সাথে সাথে কিন্তু এই ফাংশনগুলোর পাশে দিতে হবে না, এখানেও কিন্তু ব্র্যাকেটের পাশে দিতে হবে না, কারণ এই লাইনগুলো কিন্তু নিজস্ব তাদের একটা স্পেসিফিক পারপাস আছে যে এটা ফাংশনের লাইন, এটা ফাংশনের সাথে সিনট্যাক্সের লাইন। তো সেহেতু এই সিনট্যাক্সের লাইনগুলোতে আমরা কোনো রকমের এই সেমিকোলন দিব না, কিন্তু এর বাদে যে সকল লাইনগুলো আছে সবগুলো লাইনে কিন্তু আমাদের এন্ডিং হবে একটা করে সেমিকোলন দিয়ে। তো এটা ছিল মোটামুটি সিনট্যাক্স। তো আমরা প্রথম লাইন সম্পর্কে জানলাম, যেখানে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করেছি ইন টাইপ এলইডি, এবং দ্বিতীয় লাইনে আমরা এখানে ভয়েড সেটআপ দিয়েছি একটা ফাংশন, যেখানে আমরা এই এলইডি পিন যেটা আছে 13 নম্বর পিন, এই 13 নম্বর পিনকে আমরা আউটপুট হিসেবে ডিফাইন করেছি। তারপর আমরা আরেকটা ফাংশন ডিফাইন করেছি, মানে এই ফাংশনটা তো আগের ফাংশন তো আমাদের এখানে শেষ হয়ে গেল। দ্বিতীয় যে আরেকটা ফাংশন সেটা হচ্ছে ভয়েড লুপ। লুপ মানে আমরা জানি লুপ মানে হচ্ছে চক্র, কোনো একটা চক্রাকারে ঘুরে লুপ। তো সেই লুপ ফাংশনটা কি হচ্ছে, যেখানে ডিজিটাল রাইট এলইডি পিন কমা হাই, মানে এখানে ডিজিটাল রাইটের মাধ্যমে এলইডি পিন কত, এলইডি পিন হচ্ছে 13 নম্বর পিন। তাহলে ডিজিটাল রাইটের মাধ্যমে আমরা এই 13 নম্বর পিনে কিন্তু হাই সিগন্যাল প্রদান করেছি, মানে এখানে কিন্তু আমাদের এখানে একটা সিগন্যাল তৈরি হবে, ডিজিটাল সিগন্যাল তৈরি হবে। ডিজিটাল সিগন্যাল তৈরি হবে মানে কিভাবে, যে আমরা জানি ডিজিটাল সিগন্যাল তৈরি হওয়া মানে হচ্ছে সেখানে একটা এই 5 ভোল্টের সিগন্যাল তৈরি হবে। মানে আমরা যখন লিখলাম হাই, যখনই প্রোগ্রাম ওই লাইনে আসবে তখনই ওই পিনের ভ্যালু 0 থেকে জাম্পিং করে 5-এ চলে যাবে, মানে সে 5 ভোল্টের একটা সিগন্যাল তৈরি করবে। এবং কতক্ষণ তৈরি করবে সেটাও এখানে বলা আছে, যে এখানে ডিলে হচ্ছে 1000, মানে ডিলে হচ্ছে, ডিলে আমরা জানি দেরি করা, সে 1000 পর্যন্ত সে মিলি সেকেন্ড সে হচ্ছে এখানে দেরি করবে। তো এখানে সে দেরি করার পরে তখন আবার কি করবে, ডিজিটাল রাইট এলইডি পিন কমা লো, মানে এই পিনের মান আবার হয়ে যাবে লো, মানে নিচে চলে যাবে, মানে 0 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমরা একটা ডিজিটাল সিগন্যাল তৈরি করলাম। যেমন আমরা যখন দিয়েছি যে এলইডি পিন হচ্ছে হাই, তখনই কিন্তু এই পিনের 13 নম্বর পিনের ভোল্টেজ জাম্পিং করে 5 ভোল্ট চলে গিয়েছে, এবং সে 1000 পর্যন্ত সে ডিলে করেছে, এবং তারপর সে আবার জাম্প করে 0-তে চলে এসেছে। তাহলে এটার মাধ্যমে আমরা কি করলাম, অল্প সময়ের জন্য আমরা এলইডিকে গ্লো করতে পারলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভয়েড লুপের মাধ্যমে আমরা কি করলাম, যে ডিজিটাল রাইট এলইডি পিন হাই, তারপরে সে কিছুক্ষণ সময় অপেক্ষা করলো, এবং তারপর সে আবার এলইডি পিনকে সে কি করলো, লো করে দিল, মানে নিভিয়ে দিল, মানে 13 নম্বর পিনের সে 13 নম্বর পিনকে সে কি করলো, বন্ধ করে দিল। তাহলে এটা যেহেতু লুপ, মানে লুপ মানে চক্র, এটা কিন্তু আমাদের বারবার রান হতে থাকবে, মানে ফাংশনে। এখানে কিন্তু এই ফাংশনটা একবার রান হবে, যে সে পিন মোডটাকে একবার সে 13 করে আউটপুট পিন করবে, তারপর এটা বন্ধ হয়ে যখন দ্বিতীয়বার যখন কোডিং আসবে, কোডিং কিন্তু এই চক্রতে ঘুরতে থাকবে, যে প্রথমে আমাদের এই 13 নম্বর পিনের মান হাই হবে, তারপর ডিলে করবে 1000, তারপরে আবার পিনের মান লো হয়ে যাবে, তারপরে আবার যখন দ্বিতীয় লুপে আসবে তখন কিন্তু আবার সেই পিনের মান আবার হাই হবে, আবার অপেক্ষা করবে, আবার লো হবে, এভাবে কিন্তু এটা চক্রের মধ্যে চলতে থাকবে। তো আমরা আউটপুটটা দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে সিমুলেশনটা রান করি। আমরা এখানে সিমুলেশনটা রান করলে আমরা দেখতে পাচ্ছি যে এই এলইডিটা কিন্তু গ্লো করা শুরু করছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, যে এলইডির এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্টের পরিমাণ খুব হাই, 53.5 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এখানে কি করি, আমরা এখানে এলইডিটা কিন্তু আসলে আমাদের এই পিন থেকে যে আউটপুট 13 নম্বর পিন থেকে যে আউটপুট বের হচ্ছে সেটা সাধারণত 5 ভোল্টের মতো একটা আউটপুট তৈরি হচ্ছে। তো এটা কিন্তু এলইডির জন্য খুব হাই, তো আমরা এই জন্য এখানে একটা রেজিস্টার ব্যবহার করব। সেই রেজিস্টারটা হচ্ছে 220 ওহমের একটা রেজিস্টার। তো আমরা এখানে লিখে দিই 220, এবং সেটা হচ্ছে কিলো ওহম না, সেটা হচ্ছে ওহম, এবং আমরা এই রেজিস্টারটাকে আমরা এই এলইডি পিনের সাথে সংযুক্ত করে দিই। আমরা এটাকে রোটেট করে দেই। আমরা এটাকে রোটেট করে দেই,
এবং এটা পজিটিভ প্রান্তে আমরা রেজিস্টার সংযুক্ত করলাম এবং তারটাকে আমরা সরিয়ে আমরা রেজিস্টারের প্রান্তে সংযুক্ত করলাম। তার মানে এখন আমাদের যে ভোল্টেজটা আসতেছে সেই ভোল্টেজটা আমাদের এই রেজিস্টারের মাধ্যমে তখন আমাদের এই এলইডির মধ্যে প্রবেশ করবে, যার ফলে এলইডি আরও বেশি সুরক্ষিত থাকবে। এখন আমরা সিমুলেশনটা রান করি এবং আমরা দেখতে পাচ্ছি যে এলইডি এখন গ্লো করছে এবং নিরাপদভাবে গ্লো করছে এবং এর ভিতরে কারেন্টের পরিমাণ সম্পর্কিত কোনো কিন্তু মেসেজ আমরা দেখতে পাচ্ছি না। তো তার মানে আমরা এখানে আরডুইনো ব্যবহার করে আমরা এলইডিকে গ্লো করতে পারলাম। তো এখন আমরা কোডিংটা একটু পরিবর্তন করি, যে আমাদের কোডিংয়ে ছিল যে এখানে এই ডিজিটাল পিন হাই, মানে ডিজিটাল পিন হচ্ছে 5 ভোল্ট সরবরাহ করবে, অপেক্ষা করবে, তারপর আবার 0 হয়ে যাবে, আবার 5 ভোল্ট সরবরাহ করবে। তো আমরা যদি এই ডিলে যেটা আছে ডিলেটাকে আমরা কপি করলাম, ডিলে লাইনটাকে আমরা কপি করে সেই ডিলে লাইনটাকে আমরা এই ডিজিটাল রাইটের পরে সেখানে আমরা আবার দিলাম। তাহলে এখন আমরা কোডিংটাকে আবার সিমুলেশনটাকে আবার আমরা রিপ্লে করি, তাহলে আমরা কি দেখতে পাবো। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এলইডি কিন্তু গ্লো করছে, মানে সে একবার জ্বলছে এবং একবার নিভছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ আমরা যখন এই কোডিং এই লাইনে আসছে তখন এখানে কিন্তু এই 13 নম্বর পিন যেটা আছে 13 নম্বর পিনের মান কিন্তু হাই হচ্ছে, মানে সে 5 ভোল্ট সরবরাহ করছে, এর ফলে এলইডি কিন্তু গ্লো করছে। তারপর সে এই 1000 পর্যন্ত অপেক্ষা করছে ডিলে, অপেক্ষা করার পরে সে কিন্তু আবার লো হয়ে যাচ্ছে, মানে সে অফ হয়ে যাচ্ছে এবং সে আবার অফ হওয়া অবস্থায় 1000 অপেক্ষা করছে, তখন কিন্তু এলইডি অফ হওয়া অবস্থায় আছে এবং তারপরে আবার এলইডি গ্লো করছে। তো এই সার্কেলে এই কোডিংটা মুভ হচ্ছে, কোডিং কিন্তু আর এদিকে যাচ্ছে না, কোডিং কিন্তু আমাদের এই লুপের মধ্যে দিয়ে মুভ করবে, মানে লুপ ফাংশন যেটা আছে লুপ ফাংশনের ভিতর দিয়ে সে সাইকেলে মুভ করতে থাকবে। তো এর মাধ্যমে কিন্তু এই এলইডি অন বা অফ আমরা করতে পারছি। তো এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আরডুইনো ব্যবহার করে আমরা একটি বেসিক সার্কিট তৈরি করতে পারি এবং খুব সহজেই কিছু সিম্পল কোডিং লেখার মাধ্যমেই আমরা কিভাবে একটি অটোমেশন নিয়ে আসতে পারি সার্কিটের মধ্যে, এবং এখানে কোডিং পরিবর্তন করার মাধ্যমে আমরা কিন্তু এই সার্কিটের যে আউটপুট সেটিকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। তো পরবর্তী এটা একটা সিম্পল প্রজেক্ট ছিল, আমরা পরবর্তী যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোতে আরও বিস্তারিতভাবে দেখব যে আরডুইনো ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন ইনপুট আউটপুট করতে পারি বা সেন্সর বা বিভিন্ন যে সকল স্মার্ট ডিভাইস সেগুলো তৈরি করতে পারি। তো আমরা যারা আরডুইনো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চাই তারা কিন্তু আমাদের আরডুইনো সম্পর্কিত যে কোর্স আছে সেই কোর্সে জয়েন করতে পারেন এবং এই কোর্সের মাধ্যমে তারা আরডুইনো সম্পর্কিত আরও বিস্তারিতভাবে আরও অনেক প্রজেক্ট তৈরি কিভাবে করতে হয় বা আরও বেশি অ্যাডভান্স যে সকল কাজগুলো আছে সেগুলো কিভাবে করব সে সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত একটা ধারণা খুব সহজে পেতে পারবেন। তো যাই হোক, আমরা এই আরডুইনো সম্পর্কিত যে দ্বিতীয় যে প্রজেক্ট আছে সেটি শুরু করি।